1857 সালের 10ই মে দিনটি ছিল রোববার। মিরাটের জনসাধারণের মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা যাচ্ছিল। সব জায়গাতেই একটি বিষয় নিয়ে চাপা গুঞ্জন চলছিল নিজেদের মধ্যে। আশেপাশে স্বদেশী কোনো সিপাহী দেখলেই, অর্থাৎ সে সময় ইংরেজ বাহিনীর ভারতীয় সিপাহীদের দেখামাত্রই তারা উৎসুকভাবে জানতে চাচ্ছিল তারা ফিরিঙ্গিদের এই স্পর্ধা ও ঔদ্ধত্যের কোনো প্রতিশোধ নেবে কিনা। আসলে সেদিন তারা জানতে চাইছিল যে আগের দিন শনিবার যে ঘটনা ঘটেছিল, অপ্রত্যাশিত ঘটনা, সেটার সম্বন্ধে। 9 মে তারা দেখেছিল বেশ কিছু ইউনিফর্মবিহীন দেশি সিপাহীদের খালি পায়ে লোহার বেড়ি পরিয়ে শহরের মধ্য দিয়ে মিরাট জেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অবশ্য সবাই জানতে পারল মোট 85 জন দেশি সিপাহী চর্বি মেশানো রাইফেলের কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় তাদের বন্দি করে সাজা প্রদান করেছে ইংরেজ বাহিনী। তাদের সেই গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল তারও আগের দিন, অর্থাৎ 8ই মে, শুক্রবার। সেদিন স্বদেশী সিপাহীদের এমন উত্তেজনাকর শাস্তির ঘটনা জনসাধারণ প্রত্যক্ষ করলেও তেমন কোনো অঘটন ঘটেনি। যা ঘটেছিল তা হলো তার পরের দিন 10ই মে। 10ই মে রোববার সকাল থেকেই সবার মধ্যে একটা চাপা উত্তেজনা বইতে দেখা যায় এবং সারাদিন সেই উত্তেজনা পুঞ্জীভূত হয়ে সন্ধ্যায় বিদ্রোহের আগুনের মতো জ্বলে ওঠে। রবিবার সন্ধ্যায় ইংরেজরা যখন প্রার্থনার জন্য গির্জায় এসে জড়ো হতে লাগলো, সেই সময় হঠাৎ বন্দুকের গুলির আওয়াজে চমকে উঠল। সেটা ছিল ভারতীয় সিপাহীদের ছোড়া গুলির আওয়াজ। আর সেই সময় থেকেই শুরু হয়েছিল 1857 সালের সশস্ত্র সিপাহী বিদ্রোহ। সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের 100 বছর পরে যে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল তা মূলত ছিল সিপাহীদের বিদ্রোহ। তাই একে সিপাহী বিদ্রোহ হিসাবে অভিহিত করা হয়। আর এই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়েই শুরু হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সংগ্রাম। এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়ে থাকে। ভিউয়ার্স, 1857 সালের সিপাহী বিদ্রোহ কেন শুরু হয়েছিল, কারা এর নেতৃত্বে ছিলেন, তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনি ওয়ার হিস্ট্রি বাংলা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে যথাসময়ে আপনি এর নোটিফিকেশন পেতে পারেন। উইলিয়াম এলিস মেডফোর্ড 1853 সালে উন্নতমানের এনফিল্ড রাইফেলের প্রচলন করেন। এই রাইফেলের মডেল ছিল 557 ক্যালিবার এনফিল্ড। 4 কেজি ওজনের এই রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হয় সেটা তৈরি হতো গরু ও শূকরের চর্বি দ্বারা। এটা সিস্টেম এমন ছিল যে কার্তুজ দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো বারুদ। গরু এবং শূকরের চর্বি উভয় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে নিষিদ্ধ হওয়ার কারণে এই কার্তুজ ব্যবহার হিন্দু ও মুসলিম সিপাহীরা তাদের ধর্ম অবমাননা বলে মনে করে। তাই ভারতীয় সৈন্যরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহের প্রথম সূচনা হয়। ওই দিন মঙ্গল পাণ্ডে নামে এক ব্রাহ্মণ সিপাহী এই রাইফেল ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। তাতে ভারতীয় রেজিমেন্টের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং উত্তেজিত মঙ্গল পাণ্ডে তার ঊর্ধ্বতন 2 জন সামরিক অফিসারকে হত্যা করে। সেদিন তার সাথে অন্যান্য ভারতীয় সিপাহীরাও প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলে এই বিদ্রোহের দানাবল ভারতীয় উপমহাদেশের সর্বত্র দানাবলের মতো ছড়িয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতায় 10ই মে রোববার সেনানিবাস থেকে বের হয়ে সৈন্যরা চলে যান মিরাট জেলে। 2 দিন আগে বিচারে দণ্ডপ্রাপ্ত 85 জন বন্দী সহ প্রায় 4000 কয়েদিকে মুক্ত করে আনে তারা। এরপরেই সবাই অগ্রসর হয় দিল্লির দিকে।
মিরাট থেকে দিল্লির দূরত্ব 40 মাইল। সিপাহীরা সেখানে অবস্থানরত মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নিকট তাদের আনুগত্য প্রকাশ করে এবং সম্রাট হিসাবে তাকে ঘোষণা করে এই বিপ্লবের সর্বোচ্চ নেতা মনোনীত করেন। বর্তমান পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীদের এই বিদ্রোহ বাংলা মুলুক সহ ক্রমশ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে ওই সমস্ত স্থানগুলি আমাদের নিকট পরিচিত ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও দিল্লি নামে। রাইফেলের কার্তুজ ব্যবহার করার ঘটনা থেকে সূত্রপাত হলেও এই বিদ্রোহের পিছনে আরও অনেক কারণ ছিল। বিগত 100 বছরের পুঞ্জীভূত রাগ ও ক্ষোভ একত্রিত হয়েই 1857 সালের 10ই মে বিস্ফোরিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্টরিন অফ ল্যাপস নামে একটি আইন চালু করেছিল, যার মাধ্যমে কোনো ভারতীয় শাসকের স্বাভাবিক উত্তরাধিকারী না থাকলে সেই শাসকের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতো। এই আইন ভারতীয় শাসকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। ঝাঁসি, নাগপুর সহ বেশ কিছু রাজ্যের শাসকগণ এই নীতির শিকার হয়ে তাদের রাজ্য হারিয়েছিল, যা তাদের মধ্যে কোম্পানির বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ বাড়িয়ে তোলে। আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা, বিধবা বিবাহের অনুমতি দেওয়া, মেয়েদের শিক্ষার প্রচলন ইত্যাদি বিষয়গুলি ভারতীয় হিন্দু সমাজের রক্ষণশীল অংশে ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। তারা এই সব সংস্কারকে তাদের ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত হিসাবে বিবেচনা করে। এছাড়া খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের প্রচেষ্টা এবং ধর্মান্তর ভারতীয়দের ধর্ম অনুভূতিতে আঘাত করে। তাছাড়া ব্রিটিশদের শোষণমূলক অর্থনীতির কারণে ভারতের অর্থনীতি ছিল প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ভারতীয় সৈন্যদের বেতন ও সুযোগ সুবিধা তাদের ব্রিটিশ সহকর্মীদের তুলনায় ছিল অনেক কম, যা তাদের ভিতরে ক্ষোভ দানা বেঁধেছিল। এরকম বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রে ভারতীয়রা বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে ইংরেজদের উপর ভিতরে ভিতরে চরমভাবে বিদ্রোহী হয়ে উঠল। যে কারণে ব্রিটিশ বিদ্রোহ প্রথমে সৈনিকরা শুরু করলেও তা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সর্বস্তরের জনগণ ও বঞ্চনার শিকার বিভিন্ন সামন্ত রাজা ও শাসকরাও এতে জড়িয়ে যান। এর মধ্য থেকে কেউ সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, আবার কেউ ব্রিটিশদের কাছ থেকে সহানুভূতি পাবার আশায় এই যুদ্ধে তাদের সাহায্য করে। পাঞ্জাবের শিখ রাজ্যগুলি ব্রিটিশদের সৈন্য সরবরাহ করে সমর্থন যোগায়। বড় দেশীয় রাজ্যগুলি যেমন হায়দ্রাবাদ, মহীশূর, কাশ্মীর ইত্যাদির পাশাপাশি রাজপুতনার মতো ছোট রাজ্যগুলিও বিদ্রোহ থেকে দূরে থাকে। তবে অযোধ্যার মতো কোনো কোনো অঞ্চলে বিদ্রোহীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত দেশপ্রেমের নিদর্শন স্থাপন করে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, লখনৌয়ের বেগম হজরত মহল প্রমুখেরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর হিসাবে নিজেদের পরিচিত করেন। এই যুদ্ধের অন্যান্য প্রধান নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন নানা সাহেব, তাতিয়া তুপি, কুনওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ প্রমুখ। এছাড়াও ছোট ছোট অনেক জমিদার ও নবাবগণ এই যুদ্ধে সামিল হয়েছিলেন। মিরাট জেলার বিজরৌর নামে একটি গ্রামের শাহমাল নামে এক জমিদার ছিলেন। প্রায় 84টি গ্রামের হাজার হাজার কৃষককে মাঠ ছেড়ে হাতে অস্ত্র তুলে নিতে সাহস জুগিয়েছিলেন এই জমিদার শাহমাল। মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম সুপরিচিত নেতা, যিনি ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন।
মূলত মঙ্গল পাণ্ডের মাধ্যমেই 1857 সালের এই বিদ্রোহের সূচনা হয়। নানা সাহেব ছিলেন মারাঠার শাসক দ্বিতীয় বাজিরাও পেশোয়ার পালিত পুত্র। তিনি কানপুরের বিদ্রোহের নেতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। বেগম হজরত মহল লখনৌয়ের বিদ্রোহের নেত্রী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বীর সাহসিকতায়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন অসাধারণ এক যোদ্ধা। এই যুদ্ধে তিনি সামিল হয়েছিলেন বীরত্বের সাথে, সাহসিকতার সাথে। নিজের সন্তান মারা যাওয়ার পর পরবর্তী উত্তরাধিকার বাড়ানোর জন্য এক পুত্র দত্তক নেন। ব্রিটিশরা তাকে উত্তরাধিকারী হিসাবে মেনে না নিয়ে ঝাঁসির রাজ্য রানী লক্ষ্মীবাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেয়। তাতিয়া তুপি ছিলেন বিদ্রোহী সেনাপতি, যিনি নানা সাহেবের সহকারী ছিলেন এবং এই যুদ্ধে বীরত্বের সাথে নেতৃত্ব দেন। আহমেদুল্লাহ শাহ ছিলেন এই বিদ্রোহের আরেক নেতা। উত্তরপ্রদেশের ফয়জাবাদে তিনি মৌলভী হিসাবে সবার নিকট পরিচিত ছিলেন। 1857 সালের এই সময়ে কারাগারে বন্দী ছিলেন তিনি। বিদ্রোহের শুরুর অল্প সময়ের মধ্যে যখন দানাবলের মতো সারা ভারতের, যেমন মিরাট, দিল্লি, বেরোলি, শাহজাহানপুর ও বাদায়ুন হয়ে লখনৌ এবং ফয়জাবাদে ছড়িয়ে পড়ে, আহমেদুল্লাহ শাহকে তখন কারাগার থেকে মুক্ত করা হয়। এরপর তিনি লখনৌ চলে আসেন। ফেরার পথে 30শে জুন 1857 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সাথে তার প্রচণ্ড লড়াই হয়। সিপাহী বিদ্রোহ যখন সারা ভারতবর্ষে দানাবলের মতো ছড়িয়ে পড়ে, তখন বর্তমানে বাংলাদেশের এই অঞ্চলেও এর প্রভাব পড়ে প্রচণ্ডভাবে। চট্টগ্রাম ও ঢাকার প্রতিরোধ এবং সিলেট, যশোর, রংপুর, পাবনা ও দিনাজপুরের খণ্ডযুদ্ধ বাংলাদেশের এই অঞ্চলকে সতর্ক ও উত্তেজনাকর করে তুলেছিল। 1857 সালের 18 নভেম্বর চট্টগ্রামের পদাতিক বাহিনীর প্রকাশ্য বিদ্রোহে মেতে ওঠে এবং জেলখানা হতে সকল বন্দীদের মুক্ত করে দেয়। তারা অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ দখল করে নেয়, কোষাগার লুণ্ঠন করে এবং অস্ত্রাগারে আগুন ধরিয়ে দিয়ে ত্রিপুরার দিকে অগ্রসর হয়। ইংরেজরা প্রথমে বেসামাল হয়ে পড়লেও তাদের স্বভাবজাত কূটচাল আর প্রশিক্ষিত সমর কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে নেয়। ইংরেজ সেনাবাহিনীর বার্মা রেজিমেন্টকে নিয়ে আসা হয় এখানে। পর্যায়ক্রমে ব্যারাকপুর এবং মিরাটে বিদ্রোহ দমনের পর অন্যান্য বিদ্রোহ দমন করা হয় খুব নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী ও শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। বিদ্রোহী বাহিনীর অনেকের ফাঁসি হয়, অনেকের হয় যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে করা হয় নির্বাসিত অর্থাৎ দ্বীপান্তর। এই বিদ্রোহ কেন ব্যর্থ হলো? বিদ্রোহের নেতৃত্বে দেওয়া নেতাদের কি পরিণতি ভোগ করতে হয়েছিল আর এর সুদূর প্রসারী ফলাফলই বা কি হয়েছিল? এসব প্রশ্নের উত্তর নিয়ে আবার আপনাদের সামনে আসব আগামী পর্বে। সিপাহী বিদ্রোহের প্রথম পর্ব এখানেই শেষ করব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।